নমস্কার বন্ধুরা, গল্পের মহলে সকলকে স্বাগত। প্রিয় বন্ধুরা, আজ আমরা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা গল্প সমগ্র থেকে ভারী একটি সুন্দর গল্প পাঠ করে আপনাদের শোনাব। গল্পের নাম গজেশ্বরের পাল্লায়। অজ্ঞান হয়ে থাকাটা মন্দ নয়, যতক্ষণ কাঠপিঁপড়েতে না কামড়ায়। আর যদি একসঙ্গে এক ঝাঁক পিঁপড়ে কামড়াতে শুরু করে, তখন অজ্ঞান তো দূরের কথা, যে কোনো মানুষ পর্যন্ত তিরিং করে লাফিয়ে ওঠে। আমিও লাফ মেরে উঠে বসলুম। কেমন আবছা আবছা অন্ধকার, গোড়াতে কিছু ভালো বোঝা গেল না। চোখে ধোয়া ধোয়া ঠেকছিল। খামোকা বা কানের ওপর হঠাৎ করে আর একটা কাঠপিঁপড়ের কামড়। বাপ রে বলে আমি কান থেকে পিঁপড়েটাকে টেনে নামালুম। আর ঠিক তৎক্ষণাৎ কটকটে ব্যাঙের মতো আওয়াজ করে কে যেন হেসে উঠল। তারপর ঘোড়ার নাকের ভেতর থেকে যেমন শব্দ হয়, তেমনি করে কে যেন বললে কাঠপিঁপড়ের কামড় খেয়ে বাপরে বাপরে বলছে। এরপরে যখন ভীমরুল কামড়াবে, তখন যে মেসোমশাই মেসোমশাই বলে ডাকতে হবে। তাকিয়ে দেখি ঠিক দুহাত ধরে একটা মুস্কো জোয়ান ভাম বেড়ালের মতো থাবা পেতে বসে আছে। কথাটা বলে সে আবার কটকটে ব্যাঙের মতো শব্দ করে হাসল। আমার তখন সব কীরকম গোলমাল ঠেকছিল। বললুম, আমি কোথায়, আমি কোথায়? লোকটা এক রাশ বিচ্ছিরি বড় বড় দাঁত বের করে আমায় ভিংচি দিল। তারপর ঝগড়াটে পেঁচার মতো খ্যাঁচখেঁচিয়ে বললে, আহা ন্যাকা আর কি, যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। হঠাৎ ওপর থেকে দুরুম করে পাকা তালের মতো আমার পিঠের ওপর এসে নামল। আর এখন সোনামুখ করে বলছো আমি কোথায়? ইয়ার্কির আর জায়গা পাওনি? আমার সব মনে পড়ে গেল। সেই পাকা কামরাঙা গুটি গুটি পায়ে সেদিকে এগোনো, গোবরে পা পিছলে পড়া। তারপর আমি হাউ হাউ করে বললুম, তবে কি আমি দস্যু ঘচাংফুয়ের আড্ডায় এসে পড়েছি? ঘচাংফু? সে আবার কি? বলেই লোকটা সামলে নিল। হাঁ হাঁ, ঠিক বটে। বাবাজি অমনি একটা কি লিখছিল বটে চিঠিতে। বাবাজি? কে বাবাজি? একটু পরেই টের পাবে। লোকটা দাঁত খিচিয়ে বললে, চালাকি পেয়েছ? এত করে চলে যেতে বললুম, ভূতের ভয় দেখানো হলো। সারা রাত মশার কামড় খেয়ে ঝোপের মধ্যে বসে মাথা ফাতা ঝাড়লুম। বড্ড হাসি হেসে গলা ব্যথা হয়ে গেল। তবু তোমাদের গ্রাহ্যই হয় না। দাঁড়াও, এবার একটাকে ভোগা দিয়ে এনেছি, তুমিও এসে ফাঁদে পড়েছ। এবার তোমায় শিক কাবাব বানিয়ে খাবো। হ্যাঁ, শিক কাবাব। আর ইচ্ছে হলে আলু কাবলিও বানাতে পারি, কিংবা ফাউল কাটলেট, চপও করা যায় বোধহয়। কিন্তু লোকটা চিন্তিতভাবে একবার মাথা চুলকালো। কিন্তু তোমাদের কি খাওয়া যাবে? এ পর্যন্ত অনেক ছোকরা দেখেছি, কিন্তু তোমার মতো এমন অখাদ্য জীব কখনো দেখিনি। শুনে আমার কেমন ভরসা হলো। বললুম, সে কথা ভালো, আমাদের খেও না, অন্তত আমাকে তো নয়ই। খেলেও হজম করতে পারবে না। গায়ে চুলকনি হতে পারে, ডিপথেরিয়া হতে পারে, এমনকি সর্দিগর্মিও হওয়া আশ্চর্য নয়। লোকটা ভাবল, থামো ছোকরা, বেশি বকবক করো না। আপাতত তোমায় নিয়ে যাব ঠান্ডি গারদে, তোমার দোস্ত হাবুল সেনের কাছে। সেইখানেই থেকো।
তোমার বাকি দুটো দোস্তকেও পাকড়াও করি, তারপরেই ঠিক করা যাবে তোমাদের দিয়ে মোগলাই পরোটা বানাবো না ডিমের হালুয়া। আমি বললাম, দোহাই বাবা, আমাকে খেও না, খেয়ে কিচ্ছু সুখ পাবে না, তা বলে দিচ্ছি। আমি শুধু ঘরে থাকি আর পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাই, কিচ্ছু রসকস নেই। আমাদের অঙ্কের মাস্টার গোপীবাবু বলেন আমি জমের অরুচি। আরে দেখে যাও, তোমার ঘচাংফু এর নিকুচি করেছি। কেন বাপু, রাঁচির গাড়িতে বসে গুরুদেবের রসগোল্লা আর মিহিদানা খাওয়ার সময় মনে ছিল না? এ কথা খেয়াল ছিল না যে আমাদেরও দিন আসতে পারে। নেহাত মুড়ি স্টেশনে কলার খোসায় পা পিছলে পড়ে গিয়েছিলুম, নইলে আমি ততক্ষণে হা হয়ে গিয়েছি। আমার চোখ দুটো ছানা বড়া নয়, এক্কেবারে ছানার ডালনা। হাঁ। আ তাহলে তুমি চিনেছ এতক্ষণে? আমি গুরুদেবের অধম শিষ্য গজেশ্বর গারুই। আ গজেশ্বর মিটমিট করে হেসে বললে, ভেবেছিলে মুড়ি স্টেশন পার হয়ে গাড়ি চলে গেল আর তোমরাও পার পেলে। আমরা যে তার পরের গাড়িতেই চলে এসেছি, সেটা তো আর টেরই পাওনি। এবারে বুঝবে কত ধানে কত চাল হয়। ভয়ে আমার বুকের রক্ত জল হয়ে গেল। বেশ বুঝতে পারলুম পটলডাঙ্গার পেলারামের এবার 12টা বেজে গেছে। ওই গজেশ্বর বেটা এবার আমায় নির্ঘাত স্বামী কাবাব বানিয়ে খাবে। নেহাত যখন কোনো উপায়ই নেই, তখন আর ভয় করে কি হবে, বরং গজেশ্বরের সঙ্গে একটু ভালো করে আলাপ করে নিই। এমন করে পাহাড়ের গর্তের মধ্যে ঘাপটি মেরে বসে আছি বা কী জন্যে? আর যদি বসেই থাকি, আর গর্তের মধ্যে একতাল অত্যন্ত বাজে গোবর রেখে দিয়েছ কেন? গজেশ্বর বিরক্ত হয়ে বলল, গোবর কি আমরা রেখেছি নাকি? রেখেছে গরুতে। তোমাদের মতো গোবর গণেশ তাতে পা দিয়ে সুরুৎ করে পিছলে পড়বে, আর সেই জন্যই বোধহয় রেখেছে। সে তো হলো, কিন্তু আমাদের তাড়াতে চাও কেন? এ বাড়িতে তোমাদের কি দরকার? অত কথা দিয়ে তোমার কাজ কি হে চিংড়ি মাছ? এখনও নাক টিপলে দুধ বেরোবে, ওসব খবরে তোমার কি দরকার? বেজার মুখে গজেশ্বর একটা হাই তুলল। আমাকে চিংড়ি মাছ বলায় আমার ভীষণ রাগ হলো। ডান কানের উপর আর একটা কাঠ পিঁপড়ে পুটুস করে ইঞ্জেকশন দিচ্ছিল। উহ করে সেটাকে টেনে ফেলে দিলুম আর বললুম, আমাকে চপ কাপলেট করে খেতে চাও খাও, কিন্তু খবরদার বলছি চিংড়ি মাছ বলো না। কেন বলবো না? চিংড়ির কাটলেট বলবো। গজেশ্বর মিটমিট করে হাসল। না, কক্ষনো বলবে না। আমি আরও রেগে গিয়ে বললুম, তাছাড়া এখন আমার নাক টিপলে দুধ বেরোয় না। আমি দুবার স্কুল ফাইনাল দিয়েছি। ইহ, স্কুল ফাইনাল দিয়েছে? গজেশ্বর ট্যাক করে একটা বিড়ি বের করে ধরালো। আচ্ছা বলো তো, ক্যাটাক্লিজম মানে কি? ক্যাটাক্লিজম? আমি নাক টাক চুলকে বললুম, বিড়ালের বাচ্চা বোধহয় হবে। বিড়ির ধোঁয়া ছেড়ে গজেশ্বর বলল, তোমার মুন্ডু। আচ্ছা বলো তো, সেনিগেম্বিয়ার রাজধানীর নাম কি? নিশ্চয়ই হনোলুলু, নাকি মাডাগাস্কার? ভূগোলকে একেবারে গোলগপ্পার মতো খেয়ে নিয়েছো দেখছি। গজেশ্বর নাক বেঁকিয়ে বলল, আচ্ছা বলো দেখি, অনিকেত কাকে বলে? কি বললে? অনিমেষ? অনিমেষ আমার মামাতো ভাই। হয়েছে, আর বিদ্যে ফলিয়ে কাজ নেই। গজেশ্বর আবার ঝগড়াটে পেঁচার মতো খ্যাঁচ খেঁচিয়ে বলল, স্কুল ফাইনাল কেন, তুমি ছাত্রবৃত্তিতেও ফেল করবে। না, সত্যিই দেখছি তুমি একদম অখাদ্য।
বোধহয় শুক্তো করে একটু আধটু খাওয়া যেতে পারে। এখন উঠে পড়ো। কোথায় যেতে হবে? বললুম তো, ডান্ডি গারদে। সেখানে তোমার ফ্রেন্ড হাবলু সেন রয়েছে, তারও সঙ্গে মোলাকাত হবে। ওদিকে আবার গুরুদেব গেছেন দলবল নিয়ে একটুখানি বিষয়কর্মে, তিনিও ফিরে আসুন, তারপর দেখা যাক। ইতিমধ্যে আমি এদিক ওদিক তাকাচ্ছিলুম। বিপদে পড়ে পটলডাঙ্গার পেলারামের মগজও একটু আধটু সাফ হয়ে এসেছে। কোথায় এসে পড়েছি সেটাও একটু ভালো করে জানা দরকার। যতটা বোঝা গেল, হাত 7-8 নিচে পাহাড়ের মধ্যে পড়েছি। যদি গজেশ্বরের পিঠের উপর সোজা ধাপাস করে না পড়তুম, তাহলে হাত পা নিঘাত ভেঙে থেতলে যেত। যেখানে বসে আছি সেটা একটা সুড়ঙ্গের মতো সামনের দিকে চলে গেছে। কোথায় গেছে, কতটা গেছে বোঝা গেল না। তবে ওরই কোথাও ঠান্ডি গারদ আছে, সেখানেই আপাতত বন্দি রয়েছে হাবুল সেন। হাবুলের অবস্থা পরে হবে, কিন্তু আমি কি এখান থেকে পালাতে পারি না? কোনো মতেই না। মাথার ওপর গোল কুয়োর মতো একটা দেখা যাচ্ছে, সেখান দিয়ে আমি ভেতরে পড়েছি। লক্ষ্য করে আরও দেখলুম গর্তের পাশ দিয়ে পাথরে পাথরে বেশ খাঁজা কাটা মতো আছে। একটু চেষ্টা করলেই ঠকাত করে ওপরে। এসব ভাবতে বোধহয় 2 মিনিট সময় লেগেছিল। তার মধ্যে বিড়িটা শেষ করেছে গজেশ্বর। মিটমিট করে তাকাচ্ছে আমার দিকে। বলি, মতলবটা কি হে? পালাবে? সেগরে বালি চাঁদ, স্রেফ বালি। বাঘের হাত থেকে ছাড়ান পেতে পারো, কিন্তু এই গজেশ্বর গারুইয়ের হাত থেকে তোমার আর নিস্তার নেই। তার ওপর তুমি আবার আমাদের গুরুদেবের দাড়ি ছেড়ে দিয়েছ। তোমার কপালে যে কি আছে! একটা যাচ্ছে তাই মুখ করে গজেশ্বর উঠে দাঁড়ালো। আর তাহলে সেই তামাক খেকো ভুতুরে দাড়িটা স্বামী ঘুটঘুটানন্দের? স্বামীজিই হবে। স্বামীজি তবে ঝোপের মধ্যে বসে আড়ি পাচ্ছিলেন, আর আমি কাঠবিড়ালির লেজ মনে করে সেই স্বর্গীয় দাড়ি। আমি কাতর হয়ে বললুম, আমি কিন্তু ইচ্ছে করে দাড়ি ছিঁড়িনি। আমি ভেবেছিলুম। থাক থাক, তুমি কি ভেবেছ তা আমার জেনে আর দরকার নেই। গালের ব্যথায় গুরুদেব 2 ঘন্টা ধরে ছটফট করছেন। তিনি ফিরিয়ে এলে যাক সেসব কথা, এখন ওঠো। গজেশ্বর হাতির ছুরের মতোই প্রকাণ্ড একটা হাত বাড়িয়ে আমায় পাকড়াও করতে যাচ্ছিল। হঠাৎ চেঁচিয়ে উঠল, বাপ রে গেলুম, বাপ রে গেছি। ততক্ষণে আমিও দেখছি কালো কটকটে একটা কাকড়া বিছে গজেশ্বরের পায়ে পড়ে আছে কুমড়োর আর আমি এমন সুযোগ কি আর পাবো? তখনই লাফিয়ে উঠে পাহাড়ের খাজে পা লাগালুম। আর এইবার এসপার কি ওসপার। তো বন্ধুরা, এই ছিল টেনিদা গল্প সমগ্র থেকে ভীষণ একটি মজার গল্প। বন্ধুদের কাছে বিশেষ নিবেদন, গল্পগুলো শুনে আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।